সমঝোতা হলে তফসিল পরিবর্তন সম্ভব জানালেন সিইসি। 18 দলীয় জোট ছাড়াই শেষ হল নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়া। হরতাল অবরোধে গার্মেন্টসে নাশকতার বিষয় দেখভালের আশ্বাস প্রধানমন্ত্রীর। বিরোধী দলীয় নেতা বরাবরে ব্যবসায়ীদের স্মারকলিপি। অবরোধে দেশজুড়ে বিক্ষিপ্ত সংঘর্ষ, নিহত 2। সময় বাড়ল আরো 59 ঘণ্টা। নাশকতার জন্য আওয়ামী লীগকে দুষছেন খালেদা জিয়া। আসসালামু আলাইকুম, আমি শান্তা শারলিন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। সমঝোতা হলে তফসিল পরিবর্তন সহ অনেক কিছুই সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। এর আগেও এ ধরনের অস্থির পরিস্থিতিতে তফসিল পরিবর্তনের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। সোমবার রাতে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র জমা পড়ার অবস্থা জানানোর সময় সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। সহকর্মীদের সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। নির্বাচন ছাড়া গণতন্ত্রের বিকল্প নেই উল্লেখ করে সিইসি বলেন, উভয় দলে অনেক অভিজ্ঞ নেতা আছেন সামনের নির্বাচন নিয়ে, তাই সমঝোতার আশা প্রকাশ করে তিনি বলেন, এজন্য উভয় দলকেই ছাড় দিতে হবে। বিএনপির ব্যানারে এখন পর্যন্ত কোনো নমিনেশন পত্র জমা পড়ে, দুই পক্ষকে এগিয়ে আসতে হবে, তাহলেই তো সমঝোতা। আপনারা আগেও দেখেছেন তফসিল এরকম পরিস্থিতিতে পরিবর্তন হয়েছে, তার জন্য অগ্রগতি হতে হবে। সে সময় সমঝোতা হলে সর্বোচ্চ ছাড়ের নিশ্চয়তা দেন সিইসি। এখনো যদি সমঝোতা হয়, পজিটিভ কিছু আউটকাম হয়, ডেফিনিট কিছু হয়, তাহলে অনেক কিছুই সম্ভব। এখন সবকিছুই সম্ভব। সংবিধান অনুযায়ী 24 তারিখের পরে যাওয়ার কোনো উপায় আছে স্যার? সমঝোতা হলে পারে অনেক কিছু সম্ভব, দেখা যাক। এদিকে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নীল ওয়াকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। নাদিয়া শারমিন, 21 টেলিভিশন, ঢাকা। 18 দলীয় জোট ছাড়াই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন 10ম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ। আওয়ামী লীগ, জাতীয় পার্টির পাশাপাশি 14 দলের নেতাসহ স্বতন্ত্র প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে ঢাকা বিভাগীয় কমিশনার এএন শামসুদ্দিন আজাদ চৌধুরী ও খুলনার জেলা প্রশাসক মেজবা উদ্দিনকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মিরাজ মিজুর রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ঢাকার 15টি আসনের প্রার্থীরা সেগুনবাগিচা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেগুনবাগিচায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মহানগরের 15টি আসনের বিপরীতে মনোনয়নপত্র বিক্রি হয় 95টি আর জমা পড়ে 59টি, এমনটাই জানালেন ঢাকা বিভাগীয় কমিশনার। সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন হবে। আমাদের দিক থেকে আমরা শতভাগ নিরাপত্তা আশ্বাস দিচ্ছি। 5 ও 6 ডিসেম্বর যাচাই বাছাই শেষে 13 তারিখে এটির চূড়ান্ত প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে এবং এই 13 তারিখেই বোঝা যাবে নতুন কোন সমীকরণ হচ্ছে কিনা রাজনীতির মাঠে। এদিকে গোপালগঞ্জে শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া রংপুর 6 আসনের প্রার্থী হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ আওয়ামী লীগের 6 প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ দিনে চট্টগ্রামে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ প্রার্থীরা। এদিকে কিশোরগঞ্জ 2 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। যদি কেউ নির্বাচনে না আসে সেক্ষেত্রে কিন্তু ভোটাররাই আপনার বঞ্চিত। কুষ্টিয়ার ভেড়ামারায় হাসানুল হক ইনু রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। সবাইকে নিয়ে অংশগ্রহণ করতে পারি সেটা খুবই মঙ্গলজনক ব্যাপার। প্রধান বিরোধী দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সেটা গণতন্ত্রের জন্য একটি দুঃখজনক ঘটনা। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মিরাজ মিজু, 21 টেলিভিশন,
ঢাকা। আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে ক্ষতিগ্রস্ত স্ট্যান্ডার্ড গার্মেন্টস পরিদর্শনে যাবেন। পাশাপাশি এই গার্মেন্টসের মালিককে ব্যাংকগুলো যাতে প্রয়োজনে সহায়তা দিতে পারে সেজন্য তিনি চেষ্টা করবেন। সোমবার রাতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী এসব আশ্বাস দিয়েছেন। বৈঠক শেষে ব্যবসায়ীরা আরো জানান, হরতাল অবরোধে যাতে আর কোনো ধরনের নাশকতার শিকার না হতে হয় তাদের, সে বিষয়টিও দেখভালের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। পরে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বরাবরে স্মারকলিপি দেন ব্যবসায়ী নেতারা। সাজিদ রোমেলের সহায়তায় সঞ্জয় অধিকারীর রিপোর্ট। স্ট্যান্ডার্ড গার্মেন্টসে আগুন দিয়ে নাশকতা সৃষ্টি এবং চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ব্যবসায়ীরা। তারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে পোশাক শিল্পে সহিংসতার বিচার ও উত্তরণের দাবি জানান। বৈঠক শেষে তারা জানান, চলতি সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত গার্মেন্টস পরিদর্শনে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী নিরাপত্তার আশ্বাস দিয়েছেন এবং তিনি বলেছেন যে ওই ফ্যাক্টরিতে নিজে যাবেন এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে অচিরে তাদেরকে জাতির সামনে নিয়ে আসবেন। উনি যেটা বলেছেন যে হরতাল বা যা কিছু আছে এগুলো তো ওনার পক্ষ থেকে আসে নাই। উনি বলছেন যে আমাদেরকে আমি যতটুকু দায়িত্ব আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য, আমার দায়িত্ব আপনাদেরকে সুন্দর ফ্যাক্টরি চালানোর জন্য, সেটা আমরা করব। সেই সঙ্গে স্ট্যান্ডার্ড গার্মেন্টসের মালিক যাতে ব্যাংক থেকে প্রয়োজনীয় সহায়তা পান সে বিষয়টিও বিবেচনার আশ্বাস দেন তিনি। ওনার প্রতি উনি সহানুভূতিশীল এবং এই জন্য বলছেন সেফটি এন্ড সিকিউরিটি সবথেকে ফার্স্ট আমি চেয়েছি এতে দিতে হবে এবং ওনাকে যত রকমের সাহায্য করতে হবে ব্যাংক গভর্নরকে বলে দেবেন। আমরা যারা ব্যাংকের মালিক ফেলি আসতে চাবেন উনি বলছেন এদের আমি বলে দেবো সব অর্থমন্ত্রীকে বলে দেবে। পরে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান ব্যবসায়ীরা, কিন্তু তিনি অসুস্থ থাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদের কাছে স্মারকলিপি দিয়ে আসেন তারা। এর আগে বিজিএমইএ সভাপতির নেতৃত্বে শতাধিক গার্মেন্টস মালিক গণভবনের উদ্দেশ্যে রওনা দিলে ফার্মগেট এলাকায় বাধা দেয় পুলিশ। পরে 23 সদস্যের প্রতিনিধি দল সেখানে যায়। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে বাসে আগুন ধরিয়ে মানুষ হত্যার নিন্দা জানিয়ে নাশকতার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করেছেন বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য 18 দলীয় জোট যখন আন্দোলন করছে তখন এক অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে তাদের জীবন কেড়ে নিচ্ছে। একের পর এক বীভৎস ঘটনায় অপরাধীরা পার পেয়ে যাওয়ার রহস্য বোধগম্য নয় বলেও মন্তব্য করেছেন খালেদা জিয়া। জাতিসংঘের মানবাধিকার সংস্থা সহ আন্তর্জাতিক সম্প্রদায় দেশের চলমান পরিস্থিতি গভীরভাবে উদ্বিগ্ন উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেছেন, সরকার এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবনে সম্পূর্ণ ব্যর্থ। নির্বাচনে তফসিল বাতিল দাবি শীর্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে 18 দলের ডাকা অবরোধের তৃতীয় দিনে সোমবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী রুবেল নিহত হয়। এর আগে শিবগঞ্জ 1 আসনের আওয়ামী লীগের প্রার্থী গোলাম রব্বানীর বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করেছে প্রশাসন। এদিকে নাটোর শহরের কানাইখালীতে বিএনপি আওয়ামী লীগ পুলিশের মধ্যে সংঘর্ষে সুজন নামে এক ছাত্রদল নেতা নিহত হয়। সিলেটে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী মাসুক উদ্দিন আহমেদের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এদিকে ফিশ প্লেট ও ক্লিপ খুলে ফেলার 4.5 ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রাজশাহী, খুলনা ও ঢাকার এবং কুমিল্লার বুড়িচংয়ে 20 ঘণ্টা পর ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল চলাচল স্বাভাবিক হয়। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা হোসেনের রিপোর্ট। সোমবার দুপুরে অবরোধকারীরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রব্বানীর পুকুরিয়া গ্রামের বাড়িতে আগুন দেয়। এই সময় দুই গ্রুপের সংঘর্ষে স্প্রিন্টার বিদ্ধ হয়ে রুবেল নামে এক মিশুক চালক গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নিহত রুবেল তাদের কর্মী বলে দাবি করেছে জেলা বিএনপি। নাটোর শহরের কানাইখালীতে আওয়ামী লীগ অবরোধ বিরোধী মিছিল বের করলে বিএনপি কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সে সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করলে পৌর ছাত্র দলের যুগ্ম সম্পাদক সুজন হোসেন সহ অন্তত 10 জন আহত হয়। হাসপাতালে ভর্তির পর সুজন মারা যান। মিছিলে বাধা থেকে কেন্দ্র করে ভোলায় পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে অন্তত 80 জন আহত হয়। রাজশাহীর কোর্ট স্টেশন এলাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। আগুন দেওয়া হয় পুলিশের গাড়িতে। এতে পুলিশ সহ আহত হয় 15 জন।
চট্টগ্রামের একে খান মোড়ে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়। নগরীর আকবর শাহ এলাকায় ককটেল বিস্ফোরণে এক স্কুল ছাত্রী আহত হয়। লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় 20 জন আহত হয়। জামালপুরে হেমনগর স্টেশনে প্রায় 50 মিটার রেল লাইন তুলে ফেলা হয়। চাঁদপুরের কচুয়া ঢাকা সড়কে শিমুলতলী মোড়ে অবরোধকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে 3 পুলিশ সহ 10 জন আহত হয়। ফেনীতে পাঠানবাড়ি এলাকায় ছাত্রদল পুলিশ সংঘর্ষে আহত হয় 10 জন। এ সময় আটক করা হয় 3 জনকে। মাদারীপুরের কালকিনিতে নির্বাচন অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। সাভারের ফুলবাড়িয়ায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় 10 জন আহত হয়, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। মুশফিকা নাজিম, 21 টেলিভিশন। এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ এক ভিডিও বার্তায় জানিয়েছেন, চলমান অবরোধ কর্মসূচি চলবে বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত। এদিকে ককটেল বিস্ফোরণ ও মিছিল এবং বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে রাজধানীতে চলছে 18 দলের অবরোধ। সহকর্মীদের সহায়তায় রিপোর্ট করছেন মাহাতির ফারুকী। বিরোধী দলীয় নেত্রীকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছেন। অবরোধের তৃতীয় দিনে অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা পাঠান বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। ভিডিও বার্তায় তিনি অভিযোগ করে বলেন, চলমান গণ আন্দোলনকে কলুষিত করছে সরকার। এ সময় তিনি সরকারকে পদত্যাগ করে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানান। আওয়ামী লীগের ইতিহাস, বাসে গান পাউডার দিয়ে শাহবাগে মানুষ পুড়িয়ে মারার ইতিহাস। কফিনে শেষ পেরেক টুকছে সরকার। ইতিমধ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে না নেওয়ায় এবং নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল স্থগিত না করায় চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি আগামী 5ই ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত বর্ধিত করা হলো। দুপুরে ট্রাক শ্রমিকদের একটি মিছিল বেগম জিয়ার বাসার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। সে সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়। নয়াবাজার, হাতিরঝিল, কাপ্তান বাজার ও জজকোর্ট এলাকায় আলাদা ককটেল বিস্ফোরণের ঘটনায় 4 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। এদিকে রাতে মতিঝিল শাপলা চত্বরে যাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ করে অবরোধকারীরা। এদিকে সুপ্রিম কোর্টে অবরোধের পক্ষ বিপক্ষে মিছিল বের করেন আইনজীবীরা। গাবতলী বাস স্ট্যান্ডে অবরোধের সমর্থনে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। রোববার ধানমন্ডিতে যাত্রীবাহী বাসে পেট্রোল দিয়ে আগুন দেওয়ার ঘটনায় হারুনুর রশিদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার নাম হারুনুর রশিদ। মোহাম্মদপুর একটা মেসে আরো কয়েকজন শিবিরের নেতাকর্মীদের সাথে থাকছিল একই মেসে। অবরোধের কারণে রাজধানীর রাজপথগুলোতে গণপরিবহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কিছুটা বেড়েছে। রাজধানীতে নাশকতা এড়াতে সতর্ক অবস্থায় আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দফায় দফায় অবরোধ কর্মসূচি নিয়ে সাধারণ মানুষ এখন নতুন করে উদ্বিগ্ন হয়ে উঠেছে। তারা বলছেন, এই অবরোধ কর্মসূচির শেষ কোথায়? তা নিয়ে ঠেকাচ্ছে কি অনির্দিষ্টকালের জন্য, নাকি প্রধান রাজনৈতিক দলগুলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত এই সমস্যার সমাধান করবে? আর যদি তাই না হয় তাহলে দেশ কোন দিকে যাচ্ছে, আর কেই বা এই সংকটের সমাধান করবে? মাহাতির ফারুকী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সোমবার রাতে তথ্যমন্ত্রীর বাসা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে সরাসরি দায়ী করলেন মন্ত্রী হাসানুল হক ইনু। রাত 9টার দিকে মিরপুর দারুস সালাম রোডে তথ্যমন্ত্রীর বাসা লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটে। সে সময় মন্ত্রী ও তার পরিবারের সদস্যরা কুষ্টিয়া থেকে ফিরে বাসায় প্রবেশ করছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে পাকিস্তানিদের দোসররা এই ঘটনায় জড়িত বলে অভিযোগ করেন মন্ত্রী। বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত না হলেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তথ্যমন্ত্রী। এর আগে 2013 সালের জুন মাসে মন্ত্রীর বাসা লক্ষ্য করে 4টি ককটেলের বিস্ফোরণ ঘটে। 48 ঘন্টা এই বাড়ির বাইরে ছিলাম, ঢোকার মুহূর্তে পর মুহূর্তে বোমা বিস্ফোরণ হওয়াটা মনে হচ্ছে যে অনুসরণ করছে এবং আমাকে লক্ষ্য করে বোমটা ছুঁড়ে মারা হয়েছে আর কি। যাই হোক, আমি এবং আমার যারা সাথে ছিল কারো ক্ষয়ক্ষতি হয়নি, অল্পের জন্য আমরা বেঁচে গিয়েছি। বিভিন্ন কর্মকর্তাদের বাসভবনে
যেখানে বা ছোট বাচ্চা থাকতে পারে, মানুষ থাকতে পারে, নারী থাকতে পারে, সেই বাসার উপরে বোমা চার্জ করা হচ্ছে। সুতরাং আমি সরাসরি এই বিএনপির নেত্রী খালেদা জিয়াকে দায়ী করছি। এই ধরনের বোমা হামলার জন্য তিনি দায়ী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেস উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন বাজেট ও জুডিশিয়ারি কমিটির সদস্য এবং বাংলাদেশ ককাসের সদস্য কংগ্রেসম্যান হাকিম জেফরি। নিউ ইয়র্ক সিটির ওজন পার্কে বাংলাদেশিদের দেয়া গণসংবর্ধনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেফরি বলেন, কংগ্রেসের সহকর্মীরা প্রতিনিয়ত জানতে চান বাংলাদেশের পরিস্থিতির উন্নতি ঘটেছে কিনা। এজন্য কংগ্রেসের তরফে সার্বক্ষণিকভাবে বাংলাদেশের উপর নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি। আয়োজক কমিটির কনভেনার আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় মূলধারার রাজনীতিকরা ছাড়াও বিভিন্ন প্রবাসী সংগঠনের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দেশের চলমান রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। একই সঙ্গে বর্তমান অচলাবস্থা নিরসনে কার্যকর সংলাপে বসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার এক বিবৃতিতে রাজনৈতিক সংঘাত ও সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জাপানের অবস্থান তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন সাদোশিমা। বিবৃতিতে জাপানি রাষ্ট্রদূত বলেন, দীর্ঘদিনের বন্ধু হিসেবে বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি ও দেশের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হওয়ারও ঘটনায় নিন্দা জানায় তার দেশ। দেশের ভবিষ্যতের স্বার্থে আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে আবারও কার্যকরী সংলাপে বসারও আহ্বান জানানো হয় বিবৃতিতে। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে চলমান রাজনৈতিক সংকটে আলোচনার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য বিশ্লেষকদের। তবে আলোচনা না হলেও কেবল রাজনৈতিক সদিচ্ছাতেই সমাধান বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন তারা। আর বর্তমান অবস্থায় আন্তর্জাতিক মহলের তৎপরতাকেও তারা দেখছেন ভিন্ন চোখে। রিপোর্ট করছেন মঞ্জুর আলম পান্না। প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা না হওয়া, সাংঘর্ষিক রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশি রাষ্ট্রের উদ্বেগ বা হস্তক্ষেপ, গণমানুষের ভোগান্তি চরমে ওঠা, দিনে দিনে মৃত্যুর মিছিল আরো দীর্ঘ হওয়া। সমাধান বা শেষটা আসলে কোথায়? সমাজ সচেতন ব্যক্তিদের মাঝেও এ নিয়ে রয়েছে মতবিরোধ। শান্তিপূর্ণ সমাধান দুটো দল মিলে করবে, সেটা সম্ভাবনা খুবই ছিল, সময়ও নেই, সদিচ্ছাও নেই। আমাদের এই যে বর্তমান যে ক্রাইসিসটা দেখা দিয়েছে, আমাদের অবশ্যই এখানে রাষ্ট্রভাবে অলরেডি শুরু হয়ে গেছে এবং আপনার ভবিষ্যৎকে ভাবতে হবে বাংলাদেশে। দেখা যাক কি সুজাতা কি তারা নতুন কোন প্রেসারের এলিমেন্ট আনবেন কিনা। আন্তর্জাতিক প্রেসারে অনেক পরিবর্তন এসেছে অনেক দেশে, সবগুলোই যে একেবারে শান্তি পর্যায়ে এসেছে তা না। অনেক সময় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক প্রেসারে, একেবারে সৈন্য পাঠিয়ে সেটা হয়েছে। ভবিষ্যতের হস্তক্ষেপ আমাদের বাংলাদেশকে অত্যন্ত একটা হেভি প্রাইস দিতে হবে। বাণিজ্য এমন কোন সংকট নেই যে বিদেশ হস্তক্ষেপ করতে পারে, কিন্তু বিদেশি শক্তি কিছু চর দেশে থাকতেই পারে এবং আমার আশঙ্কা যে আছে, এবং তারা আমাদের উচ্চ মহলে আছে। বিদেশি শক্তি আজকাল নিজ নামে কেউ আসে না, তারা জাতিসংঘে নামে আসবে। তবে তাদের প্রত্যেকে যেখানে একমত তা হলো আরো ব্যাপক রক্তক্ষয়ের আগে এখনো হয়তো সময় আছে প্রধান দুই দলের পরস্পরকে ছাড় দেওয়ার। সমাধানটা তো খুব একটা বড় আমার মনে হয় না এখন জটিল একটা অবস্থায় আছে। এখন মূল যে দাবিটা আছে সেটা হলো বর্তমান প্রধানমন্ত্রী উনি যেন না থাকেন। হাসিনা যদি এখন নেমেও যায় সমস্যার সমাধান হবে না। সর্বদলের সমাধান থেকে প্রধানমন্ত্রীকে বহাল রেখে নির্বাচন করা এবং তাদের বিএনপি যতটুকু পারে সুবিধা আদায় করে দুটো পড়ে যাবে। তাদের একটাই কথা, সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান বিরোধী দল বিএনপির শুভ বুদ্ধি সম্পন্ন নেতাদের সঙ্গে আলোচনা হচ্ছে, যে কোনো সময় সমঝোতা হতে পারে বলে জানালেন যোগাযোগ মন্ত্রী। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। বিএনপির এ ধরনের আন্দোলন দেশের জন্য অশনি সংকেত জানিয়ে তিনি বলেন, তাদের এই আন্দোলনে দেশে যে ক্ষতের সৃষ্টি হচ্ছে তা সহজে শেষ হবে না। বর্তমান পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এমনটা বলার উপায় নেই, আর যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবেন।
আগুন বোমার ভয়ে আতঙ্কিত মানুষ ঘর থেকে বেরোচ্ছেন জীবনের তাগিদে, মুক্তি চায় অনিশ্চয়তার। সিরীয় যুদ্ধাপরাধ নিয়ে প্রেসিডেন্ট আসাদকে সরাসরি দায়ী করল জাতিসংঘ। লাক্স নিবেদিত দুপুরের ধারাবাহিক নাটক। দায়িত্ব কি তোমার একা? তুই আমার রাস্তা বললা আমার একটা মডেল প্রোফাইল তৈরি করে দিবি? আমি আসলে বুঝতে পারিনি যে পুলিশের লোকগুলো তোমাকে এরকম অকথ্য ভাষায় কথাবার্তা বলবে। আমার করে জানি না। তুই আমার ক্ষেত্রে কবুতরের হার্টবিট দেখোস। আপনার কলেজে তোমার যাওয়ানোর সময় পালাতে দেখাইতাম। হয়েছে কি? দুকুটুকু পাননি তো? এই যে তাই এবার আইটাছেন না যেতেছেন? না, ওই হোস্টেলে সিট পেয়েছি তো। দেখবেন আজ বাংলাদেশ সময় দুপুর 3:30, নিউ ইয়র্ক সময় রাত 4:30, UAE সময় দুপুর 1:30। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। জামিনে মুক্তি পেলেন রিমান্ডে থাকা বেসরকারি টেলিভিশন চ্যানেল RTVর রিপোর্টার তামজিদ রনি ও ক্যামেরা পার্সন প্রশান্ত মোদক। এদিকে সাংবাদিক গ্রেফতার ও রিমান্ডের ঘটনায় নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে সাংবাদিক সমাজে। গণমাধ্যমের ওপর আঘাতকে তারা গণতন্ত্রের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন। আর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন, এ ধরনের ঘটনা মানবাধিকারের লঙ্ঘন। আলী আহমেদের সহায়তায় রিপোর্ট করছেন হাসান মিসবাহ। কামরাঙ্গীরচরে দায়িত্ব পালন করার সময় ককটেল বিস্ফোরণ ও প্ররোচনার অভিযোগে গ্রেফতার করা হয় RTVর 2 সংবাদকর্মীকে। বিস্ফোরক আইনে মামলা দিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করলে 4 দিনের রিমান্ড দেয় আদালত। ব্যাপক সমালোচনার পর সোমবার তাদের রিমান্ড বাতিল ও জামিন আবেদন করলে মুক্তি পান তারা। ওনারা যখন নিশ্চিত হয়েছেন যে এই সাংবাদিকরা একটা চিহ্নিত মহলের শিকার হয়েছেন, আদালত ন্যায় বিচার করেছেন, সন্তুষ্ট হয়ে দেয় আমাদেরকে জামিন দিয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানান সাংবাদিক নেতারা। তারা বলেন, সাংবাদিকের কাজে বাধা দিলে তার ফল শুভ হবে না। সে সময় তারা এর সঙ্গে জড়িতদের শাস্তিও দাবি করেন। গণমাধ্যম কর্মী কাউকে উস্কানি দিয়েছে বোমা মারার জন্য, এই অভিযোগগুলো আনা ইতিপূর্বে আমরা কোন সরকারের আমলে এটা দেখিনি। অতএব আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তার কাছে এমন কিছু জিনিস নাই যে জিনিস বের করার জন্য তাকে 4 দিনের রিমান্ড দিতে হবে, পুলিশকে 10 দিনের রিমান্ড চাইতে হবে। এটা একটা সভ্য সমাজে হতে পারে না। এই ব্যাপারে যারা দোষী, সে দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, সংবাদ সংগ্রহে বাধা দেয়া মানবাধিকার লঙ্ঘন। নির্বিঘ্নে আপনার সংবাদ পরিবেশন করা, সংবাদ সংগ্রহ করা, এটি সংবাদ কর্মীদের এবং যারা গণমাধ্যমের কর্মী আছেন তাদের একটি অধিকার। সুতরাং এরকম কোনো যদি আপনার বাধার সৃষ্টি করা হয় তাহলে অবশ্যই সেটি মানবাধিকারের লঙ্ঘন। এ ধরনের ঘটনায় গণমাধ্যমের বিকাশ বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন ডক্টর শাহদিন মালিক। রাজনৈতিক আন্দোলনে যে সন্ত্রাস সহিংসতা হচ্ছে এটা সম্পর্কে রিপোর্ট করা হলো গণমাধ্যমের দায়িত্ব। মানে কাছ থেকে রিপোর্টিং করতে পারে তাহলে রিপোর্টিংটা নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য হয়। কিন্তু এভাবে থাকতে গিয়ে যদি এটা অপরাধ হয়ে যায় তাহলে তো গণমাধ্যমের কাজ করা অসম্ভব হবে। হাসান মিসবাহ, 21 টেলিভিশন, ঢাকা। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বিগ্ন সাধারণ খেটে খাওয়া মানুষ। সহিংসতার আতঙ্ক নিয়েও জীবিকার তাগিদে রাস্তায় নামতে হচ্ছে এই মানুষগুলোকে। এই খেটে খাওয়া মানুষগুলোর দাবি, সহিংসতা বন্ধে এগিয়ে আসতে হবে সব রাজনৈতিক দলকে। বিস্তারিত আসিফ সুমিতের রিপোর্টে। আমরা আপনাদের তৈরি করছি, আপনারা আমাদের তৈরি করে দেয়, আমাদের স্বামীটা আপনাকে আপনারা আমাদের দিয়ে সিনেমিটি খেলছেন। ওনারা এক হইতে বলেন, ওনারা এখন, আপনারা সবাই এখন আমাদের রক্ষা করেন। রোববার প্রধানমন্ত্রী বার্ন ইউনিট পরিদর্শনে গেলে এভাবেই আতঙ্ক আর আকুতির কথা জানান গৃহবধূ গীতা সেন। সাম্প্রতিক রাজনৈতিক আগুনে দগ্ধ এই মায়ের সঙ্গে আহত হন তার মেয়েও। এমন সহিংস ঘটনার মধ্যেই আতঙ্ক নিয়েও জীবিকার তাগিদে রাস্তায় নামতে হচ্ছে কর্মজীবী মানুষকে। 2-4-5 দিন করে যদি বয়ে থাকি আমরা খাবো কি? স্ট্যান্ডে তো আমাদের
থাকতে হয়, গাড়ি পাহারা দিতে হয়। তখন কি করবো? বাসায় বসে থাকলে খাওয়াই বকে যায়, ফ্যাট চালাই বকে যায়, বউ ফুলাবেন আছে, বাসা ভাড়া আছে। হরতালে গাড়ি চালা খালি শুধু অভাবের কারণে, নাহলে হরতালে গাড়ি চালাইতো না কেউ। তারা বিরুদ্ধে একজনের বিরুদ্ধে একজনের করবো, এরপরে তোমরা গরিব না খাই মরবো। তবে রাজনীতির ময়দানের মানুষগুলোর কাছে বারবার আকুতি, যে কোনো মূল্যে বন্ধ হোক এই অস্থির পরিস্থিতি। শেখ হাসিনা যদি আমাদের পক্ষ থাকে, বেগম খালেদা যদি আমাদের পক্ষ থাকে, তাহলে একটা সমাধান করুক। আমরা তো ওনার দুইজন হরতাল মরতাল দিতেছে, অবরোধ দিতেছে। দুই নেত্রী বসে এক জায়গায় সংশোধন করে তারপরে নির্বাচন দিক, জনগণেরও ভালো হবে, দুই নেত্রীরও ভালো হবে। আমার মা অসুস্থ, মৃত্যু সজ্জায়, আমি 3-4 দিন ধরে যাইতে পারতাছি না, গাড়ি চলে না, কি একটা অবস্থার ভিতরে। ওখানে আমার মায় মরে গেলে সারা জীবন তো আমি এই দুই নেত্রী তো সব করবো। দেশের মানুষ বাঁচলেই বাঁচবে দেশের গণতন্ত্র আর রাজনীতি, এমনটাই দাবি এই সাধারণ মানুষগুলোর। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। এবার প্রবাসী সংবাদ। কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম হিরু এবং পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের সন্ধান দাবিতে বৃহত্তর লাকসামবাসীর ব্যানারে নিউ ইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে অনুষ্ঠিত সমাবেশে ওই দুই নেতার সন্ধান এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তি দাবি করেন বক্তারা। সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা হাজী ফিয়ার আহমদ, যুক্তরাষ্ট্র তৃণমূল বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট, কমিউনিটি নেতা মোহাম্মদ শাহ আলম। বক্তারা দাবি করেন, গেল বুধবার অ্যাম্বুলেন্সে করে লাকসাম থেকে কুমিল্লায় যাওয়ার পথে সাদা পোশাকধারী র্যাব সদস্য ও তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি বিএনপির দুই নেতাকে তুলে নিয়ে যায়। কাতার প্রবাসী সাংবাদিক শরীফুদ্দিন সন্দীপের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যে দাবি করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ কাতার সাংবাদিক ফোরাম। সংগঠনটির দাবি, সম্প্রতি একটি বেসরকারি টিভিতে চট্টগ্রামের এক ব্যক্তির ইফতিজিং নিয়ে সংবাদ পরিবেশন করায় শরীফের বিরুদ্ধে মামলা দায়ের করে প্রতিপক্ষ। ফোরামের সভাপতি সাংবাদিক মুসা আহমেদ বখতপুরীর সভাপতিত্বে এবং রহিম পারভেজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আমিনুল হক, সাধারণ সম্পাদক হোসেন শহীদ সারওয়ার সহ আরো অনেকে। সাংবাদিক নেতারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। সাংবাদিকদের উপর নির্যাতন এবং আক্রমণ করে তাদের দায়িত্বশীল পেশা থেকে বিরত করা যাবে না বলে হুঁশিয়ারি করেছেন সৌদি আরবের প্রবাসী সাংবাদিক জোট। রিয়াদে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের সংকটে গণমাধ্যমের গুরুত্ব বিবেচনা করে সরকার এবং বিরোধী দুই পক্ষকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিরোধী দলের আন্দোলনের সময় একটি চ্যানেলে বোমাবাজি, সাংবাদিকদের উপর হামলা মামলা সহ চ্যানেল বন্ধের বিরুদ্ধে সৌদি আরবে প্রবাসী সাংবাদিক জোট এই প্রতিবাদ সভার আয়োজন করে। মোহাম্মদ আবুল বশিরের সভাপতিত্বে এবং জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সোহরাব হোসেন লিটন, আলহাজ আবু সাইদ, হাবিবুর রহমান ভূঁইয়া, আরিফুর রহমান প্রমুখ। সভায় সাগর রুনি হত্যার বিচার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সরাসরি দায়ী করে সিরিয়ার সর্বোচ্চ পর্যায়ের যুদ্ধাপরাধ সংঘটনের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার দূত নাভি পিল্লাই জানান, ভয়াবহ সহিংসতা, যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অনেক প্রমাণ তাদের হাতে এসেছে। সরকার এবং বিদ্রোহী দুই পক্ষের তরফেও এ ধরনের অপরাধ সংঘটিত হয়েছে বলে উল্লেখ করেছেন পিল্লাই। তবে রাষ্ট্রপ্রধান হিসেবে সরকারের দায়িত্বে থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে এসব অপরাধের দায় নিতে হবে বলে মনে করে জাতিসংঘ। এবারই প্রথম সরাসরি আসাদকে যুক্ত করে যুদ্ধাপরাধের প্রসঙ্গ তুলল এই বিশ্ব সংস্থা। এবার রোমানিয়া বিস্কুট দেশ বিদেশের খেলার খবর। ফেডারেশন কাপ ফুটবলের চতুর্থ কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলকে হারিয়ে সেমিতে উঠেছে টিম বিজিএমসি। টাইব্রেকারে বিজিএমসি 5-4 গোলে হারায় ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেলকে। নির্ধারিত অতিরিক্ত সময় দু দলের খেলা 2-2 গোলে ড্র ছিল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দুইবার এগিয়েও শেষ পর্যন্ত হার মানতে হয় শেখ রাসেলকে। 22 মিনিটে মিঠুন চৌধুরীর গোলে প্রথম লিড নেয় শেখ রাসেল। টিম বিজিএমসি ইকাঙ্গা 37 মিনিটে খেলায় সমতা ফেরান।
57 মিনিটে ফ্রান্সিসকোর গোলে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় শেখ রাসেল। তবে 73 মিনিটে বিজেএমসির ইসমাইল বাঙ্গুরা গোল করলে আবারও খেলায় সমতা ফেরে। অতিরিক্ত সময় খেলা গড়ালেও ফল আসেনি। টাইব্রেকারে প্রথম 5টি করে শটে 4-4 সমতা থাকলে সাডেন ডেথের প্রয়োজন হয়। আর এ পর্যায়ে শেখ রাসেলের রেজাউলের শট বাড়ি লেগে প্রতিহত হলেও ফেলিক্স গোল করে বিজেএমসিকে সেমিফাইনালে টিকিট এনে দেন। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। সমঝোতা হলে তফসিল পরিবর্তন সম্ভব, জানালেন সিইসি। 18 দলীয় জোট ছাড়াই শেষ হল নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়া। হরতাল অবরোধে গার্মেন্টসে নাশকতার বিষয়ে দেখভালের আশ্বাস প্রধানমন্ত্রীর। বিরোধী দলীয় নেতা বরাবরই ব্যবসায়ীদের স্মারকলিপি। অবরোধে দেশ জুড়ে বিক্ষিপ্ত সংঘর্ষ, নিহত 2, সময় বাড়ল আরো 59 ঘন্টা। নাশকতার জন্য আওয়ামী লীগকে দোষ দেন খালেদা জিয়া। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ ইন করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া 21 যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে ফেসবুক লাইভ 21 টিভি লাইভ এই ওয়েবসাইটে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।